নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে যে টপিকটা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি, সেই টপিকটি অতি প্রয়োজনীয় এবং আমাদের 8 থেকে 80 সবার ক্ষেত্রেই খুব পরিচিত নাম, এবং ম্যাক্সিমাম বাড়িতে ম্যাক্সিমাম মানুষ এই সমস্যাটা নিয়ে ভোগেন এবং এটার সাথে লড়াই করেন। এই টপিকটা হচ্ছে গিয়ে আর্থারাইটিস। আর্থারাইটিস হচ্ছে এমন একটা রোগ যেটা আর কি একটা বয়সে বা একটু কম বয়সে, একটু বয়স হোক একটু কম বয়সে মানুষের ক্ষেত্রে একটা সমস্যার কারণ। এটা যেটা মানুষকে যথেষ্ট পরিমাণে সমস্যায় ফেলে এবং কিছু কিছু আর্থারাইটিস আছে যে সারা জীবনই থেকে যায়। কিছু কিছু আর্থারাইটিস আবার নির্দিষ্ট ওষুধ বা ব্যায়ামের মাধ্যমে সেটা কিউরেবল জায়গায় আসে। শুধু এটা মানুষের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রেই বলবো না, এটা যারা বোন ফিজিওলজি পড়েছে তাদের ক্ষেত্রেও একটা টপিক, মেডিকেলের স্টুডেন্টদের ক্ষেত্রেও তো একটা টপিক, এবং 11-12-এও যারা অস্থি চ্যাপ্টারটা পড়ছে তারপরে পড়বে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা যথেষ্ট আকর্ষণীয়। সেদিক থেকে এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তা আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা আর্থারাইটিস বিষয়টা নিয়ে। আর্থারাইটিস বিষয়টা নিয়ে আলোচনা করার আগে, যেহেতু এটা বোন রিলেটেড একটা সমস্যা, অর্থাৎ অস্থি রিলেটেড একটা সমস্যা, তাহলে সবার আগে আমাদের জানা দরকার যে মানুষের হিউম্যান বডিতে অ্যাকচুয়ালি স্কেলিটনের স্ট্রাকচারটা কীরকম। হিউম্যান বডিতে স্কেলিটনের স্ট্রাকচারের মধ্যে যে আমাদের শরীরে মোট 206টা হাড় আছে এবং 360টা জয়েন্ট আছে, এবং এই জয়েন্টের ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়। ঠিক আছে, তা মেন আর্থারাইটিসটাকে আমাদের শরীরের মধ্যে 360টা জয়েন্ট আছে আমি বললাম। এর মধ্যে কিছু কিছু নর্মাল কমন জয়েন্টগুলো তো আমরা জানি, যেমন হচ্ছে হাঁটুর কাছে একটি জয়েন্ট আছে, কবজিতে জয়েন্ট আছে, এলবোতে জয়েন্ট আছে। এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। সাধারণত মানুষ এই জায়গায় পেন জেনারেট হয় এবং সেই পেনটা নিয়ে সমস্যা ভোগে, এবং স্পাইনাল কর্ড থেকে থ্রু দিয়ে গিয়ে আমাদের এখানে হিপ জয়েন্ট আছে, যেটা ক্ষেত্রে ব্যাক পেনও হয়। তা সেটা বলার আগে যে আর্থারাইটিসের টাইপগুলো যদি আমি শর্ট ফর্মে বলি, তাহলে সেক্ষেত্রে বলতে হয় আর্থারাইটিসের যেমন মনো আর্থারাইটিস, মানে যখন একটা সকেটের মধ্যে পেনটা হচ্ছে, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ মনো আর্থারাইটিস। যখন 1 থেকে 3টে জয়েন্টের মধ্যে একসাথে পেনটা হচ্ছে, তখন সেটাকে বলা হয় অলিগো আর্থারাইটিস। আর যখন 3-এর অধিক সকেটে বা জয়েন্টে পেনটা হচ্ছে, তখন তাকে বলে পলি আর্থারাইটিস। এটা আমি শর্ট ফর্মে বা শর্ট ভিউতে এই কথাটা বললাম, কিন্তু লার্জ ভিউতে যদি আমি কথাটা বলি সেটা অন্যভাবে বলা যায়। তার আগে মনো আর্থারাইটিস যেটা আমরা বলছি, যে একটা মানুষের শরীরের কোনো একটা জয়েন্টে যদি শুধু পেনটা হয়, তাহলে সেটাকে আমরা মনো আর্থারাইটিস বলছি। আপনাদের হয়তো মনে থাকবেন, যারা আমার ইউরিক অ্যাসিড নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইউরিক অ্যাসিড মানে একটা ইউরিক অ্যাসিড জেনারেট হচ্ছে। ইউরিক অ্যাসিডের একটা ব্যাড এফেক্ট হচ্ছে শরীরে আমাদের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টের মধ্যে একটা ধরনের রস থাকে, জেলি থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড জেনারেট হলে সেই সাইনোভিয়াল ফ্লুইডটাকে অ্যাবসর্ব করে নেয়, যার ফলে দুটো জয়েন্টের মাঝখানে ফ্লুইডটা থাকে না, এবং দুটো হাড়ের মধ্যে ক্ষয়ের ফলে হাড়টা ক্ষয় হয় এবং ভাষা খেয়ে ক্ষয় হয় এবং পেইন জেনারেট হয়। এটা আমি ইউরিক অ্যাসিডের ভিডিওর সময় বলেছিলাম। এটা মনো আর্থারাইটিসের ক্ষেত্রে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এইবার তাহলে আমি লার্জ ভিউতে যদি বা ব্রড পার্সপেক্টিভে যদি আর্থারাইটিসটাকে আমরা ভাবি, সাধারণত দুটো টাইপ করা যায়। একটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, আর একটা হচ্ছে রিউমারয়েড আর্থারাইটিস। তাহলে প্রথমে অস্টিও আর্থারাইটিসটা বলি। অস্টিও আর্থারাইটিসটা কি না, এটা সাধারণত হাঁটুর জয়েন্টে যে পেনগুলো, হাঁটুর জয়েন্টে যে পেনটা হয়, যে সমস্যাটা হয়, যে আর্থারাইটিসটা জেনারেট হয়, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। তাহলে অস্টিও আর্থারাইটিসটার কন্টেন্টটা হচ্ছে হাঁটুর সকেটে, হাঁটুর যে জয়েন্ট আছে সেই জয়েন্টে যে পেনটা হয় সেটাকে অস্টিও আর্থারাইটিস বলে। তখন যখন হাঁটু আসছে, তাহলে হাঁটুর এইখানে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি, মানে হাঁটুটা তো পায়ের মধ্যেই রয়েছে, তাহলে পায়ের হাড়গুলোকে আগে একটু আমাকে জেনে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের যদি সকেটের ওপরের নিপ জয়েন্টের পর থেকে যদি আমি হাড়টাকে দেখি, সেটাকে বলে ফিমার।
ফিমারের একদম নিচের দিকে যে হাড়টাকে বলি সেটা হচ্ছে টিবিয়া ফিউবোলা। ফিমার আর টিবিও ফিউবোলার জয়েন্টে যে অংশটা থাকে সেটাকে পেটেল বলা হয়, এবং ওই অংশটাই হচ্ছে হাঁটু। এবং একদম টিবিয়া ফিউবোলার নিচের দিকে যে পার্টটা থাকে কার্পেল, মেটাকার্পেল আর ফ্যালেঞ্জেস, এটা হচ্ছে একটা পায়ের ফ্রম ফিমার টু ফ্যালেঞ্জেস পর্যন্ত কী কী হাড় আছে সেগুলো বললাম। তাহলে ফিমারের পরে হচ্ছে গিয়ে আপনার টিবিয়া ফিউবুলা, তাদের জয়েন্টে হচ্ছে নি, ওখানে একটা পেটেল বলে থাকে যেটাকে আমরা মালাই চাকি বলি, এবং টিবিয়া ফিউবুলার নিচের দিকে কার্পেল, মেটাকার্পেল আর ফ্যালেঞ্জাস। এইবার প্রশ্নটা হচ্ছে আর্থারাইটিসটা হচ্ছে কোথায়? হাঁটুর এইখানটায়, হাঁটুর এখানে যে জয়েন্ট পেনটা হচ্ছে সেটাকে বলছে। তাহলে কেন হয়? এর মূল কারণ হচ্ছে গিয়ে যে দুটো অস্থির সঙ্গে অস্থির মাঝখানে যে তরুণাস্থিটা থাকে, সেই তরুণাস্থি মানে কার্টিলেজটা থাকে, সেটা ভেঙে যাওয়ার কারণে হয়, ঠিক আছে? এবং সেটার ফলে কি হয়? সেটার ফলে হচ্ছে গিয়ে যে হাড়ের মধ্যে ঘষা খায় এবং পেইন জেনারেট হয়, ব্যথা হয়, এবং হচ্ছে গিয়ে খুব ধরনের পেন হলে সে তার হাঁটতে খুবই সমস্যা হয়, ঠিক আছে? অর্থ আর্থারাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে যতক্ষণ আপনি হাঁটা চলা করবেন বা এগোবেন ততক্ষণ আপনার ব্যথাটা করবে। যে মুহূর্তে আপনি রেস্ট নেবেন সেই মুহূর্তে ব্যথাটা কমে হয়ে আসবে। তাহলে এর প্রধান কারণটা হচ্ছে গিয়ে দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ বা তরুণাস্থিটা থাকে সেটার কারণে, সেটা যখন ভেঙে যায়, সেই ভেঙে যাওয়ার কারণে এই পেনটা জেনারেট হয়। এবং কিছুটা অর্থে সেই ইউরিক অ্যাসিডের ব্যাপারটাও এখানে আছে, মানে খাবারের রেসপেক্টিভে, যে ইউরিক অ্যাসিড বাড়লে এই সাইনোভিয়াল ফ্লুইডটা অ্যাবজর্ব করে নিলে সেক্ষেত্রেও ঘষা লেগে ফ্লুইডটা না থাকার জন্যে পেন, হাড়ে ঘষা লেগে পেন জেনারেট হয়। এর সবচেয়ে বড় কারণটা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে হয় কিছুটা বয়সজনিত কারণের জন্য হয়, কিছুটা জেনেটিক কারণের জন্য হয়, এবং কিছুটা স্থূলতার জন্য হয়। স্থূলতা মানে মোটা, আপনারা মানে অতিরিক্ত মোটা হয়ে গেছে, আপনারা যারা দেখবেন যারা খুব মানে ওবেসিটিতে ভোগে, তাদের কি হয় কোমর থেকে ওপরের দিকে আপার বডির দিকে ওয়েটটা বেড়ে যায়, এবং আপার বডির দিকে ওয়েটটা বাড়লে কি হয়, হাঁটুর দিকে ওপরে চাপটা পড়তে থাকে, এবং তাদের সিঁড়ি ভাঙতে বা ওঠানামা করতে খুব প্রবলেম হয়। এই জন্যে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আপার ওয়েটটা একটা কিন্তু বডি ওয়েটটা কিন্তু একটা ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর, এবং তার সাথে সাথে বয়সটাও একটা কারণ থাকে। তা এটা হচ্ছে মোটামুটি এই আর্থারাইটিসের একটা কারণগুলো কী আমি সেটা বললাম। আর্থারাইটিসটা হলে প্রবলেমটা কী হয় সেটাও বললাম, যে পেইন জেনারেট হয় সেখানে ব্যথা হয়, মুভ করতে পারে না। এবার যেহেতু অতিরিক্ত পরিমাণে যে জায়গাটার মধ্যে এই যে পেনটা হচ্ছে সেখানে যে সকেটের হাড়গুলোকে দুটো ফোল্ডিং করতে পারছে না বা ঘোরাতে পারছে না বলে তাদের মোবিলিটিটা অনেক স্লো হয়ে যায়, মানে যাতায়াতটা অনেক স্লো হয়ে যায়। কিন্তু এর একটা ঘটনা হচ্ছে, এটা আপনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ওষুধ দিয়ে বা ট্রিটমেন্ট করে সেটাকে সারাবার পদ্ধতিগুলো আপনাদেরকে বলবেই, কিন্তু এর একটা মেজর মানে ঘরোয়া পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করা, ঠিক আছে? নিজের ওয়েটকে মেনটেন করা, লাইফস্টাইলটাকে মেনটেন করা, যার ফলে আপনি অস্টিওআর্থ্রাইটিস থেকে আবার রিকভার করে একটা জায়গায় আসতে পারবেন। আপনাদের অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবার যেটায় আসবো সেটা হচ্ছে RH আর্থারাইটিস, মানে রিউমাটয়েড আর্থারাইটিস। এই আর্থারাইটিসটা আর্থারাইটিসের ঠিক উল্টো কন্টেন্ট। যদি বলে কীরকম, আর্থারাইটিসটা আমরা বললাম যে যতক্ষণ হাঁটাচলা করছে যন্ত্রণার সময় কিছু করতে পারবে না, যেই সে বসবে সে আরাম পাবে। আবার রিউমাটয়েড আর্থারাইটিসটা ঠিক উল্টো, যে আপনি হাঁটাচলা করলে ঠিক থাকবেন, বসলে আবার পেন হবে। মানে কীরকম একটা ব্যাপার না, যে আমি যতক্ষণ হাঁটছি চলছি ততক্ষণ পেনটা আমি পাবো না, যেই আমি একটু বসে থাকবো বা আরাম করতে মানে আরামের জন্য চেষ্টা করব, ঠিক সেই সময় পেনটা জেনারেট হবে। তাহলে রিউমাটয়েড আর্থারাইটিস সম্পর্কে আলোচনা করার আগে সবার আগে জানতে হবে আমার রিউমাটয়েড আর্থারাইটিসটা রিজনটা কী, কারণটা কী, মানে কী কারণে এটা হয়। সাধারণত এটা মহিলা পুরুষ ভেদে দুজনেরই হয়, তবে মহিলাদের মধ্যে হওয়ার প্রবণতাটা
সবচেয়ে বেশি থাকে, একটু বেশিই থাকে। সেটা কি, রিউমাটিক আর্থ্রাইটিসটা এটার অ্যাকচুয়াল কারণ এখনও পর্যন্ত কেউ জানে না কী কারণে হয়। তবে ধারণা করা হয় আমাদের শরীরের মধ্যে যে অটোইমিউন সিস্টেমটা আছে, অর্থাৎ যে অনাক্রমতা তন্ত্রটা আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা জন্য যে সিস্টেমটা আছে, ইমিউনতন্ত্রটা আছে, যেটাকে আমরা অটোইমিউন বলি, কোনো কারণে ভুলবশত এই ইমিউনো সিস্টেমটাই কী করে, আমাদের শরীরের ভেতরের যে কার্টিলেজগুলো আছে বা আমাদের শরীরের মধ্যে যে টিস্যুগুলো আছে, হেলদি টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলোকে এফেক্ট করে। আমি একটা উদাহরণ দিই, যেমন সাইনোভিয়াম একটা টিস্যু, সেটাকে এফেক্ট করলো। এফেক্ট করার ফলে কি হয়, সেই জায়গায় ইনফ্লামেশান হয়, যেটাকে বাংলায় বলে প্রদাহ। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রেও ওই প্রদাহটাই হচ্ছে, ইনফ্লামেশান হচ্ছে। যে কোনো পেন জেনারেট করার আগে সেখানে ইনফ্লামেশান হয়, বাংলায় যেটাকে বলে প্রদাহটা হয়। প্রদাহ হওয়ার ফলে সেখানে কি হয় না, সেই ব্যথা, সেই সন্ধিগুলো মানে সেই জয়েন্টগুলোতে কি হয়, পেন জেনারেট হয়, জয়েন্টগুলো ফুলে যায়, স্ফীত হতে থাকে, যেটাকে বলছি ফুলে যায়, পেন জেনারেট হয়। এবং কি হয়, যে জয়েন্টের মধ্যে পেন জেনারেট হওয়ার ফলে অ্যাজ ইউজুয়াল প্রবলেম হয়। তাহলে শরীরের মধ্যেই যে অনাক্রম সিস্টেমটা রয়েছে, মানে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে, অটোইমিউন সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা ভুল করে আমাদের শরীরের মধ্যে হেলদি টিস্যুগুলোকে আক্রমণ করে, যার ফলে ধারণা করা হয় যে রিউমাটিক আর্থ্রাইটিসটা সৃষ্টি হয়। রিউমাটিক আর্থ্রাইটিস সাধারণত হাতের যে মেটাকার্পাল ফ্যালেঞ্জাস এরিয়ায় যে সন্ধিগুলো রয়েছে, বা কবজি সন্ধি যেটা রয়েছে সেইখানে হয়, এবং হাতের যে গিঁটগুলো রয়েছে মেটাকার্পাল ফ্যালেঞ্জাস এরিয়ায়, সেই জায়গায় হতে পারে। এবং এটার একটা সুদূরপ্রসারী ফল আছে, যে রিউমাটিক আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে যে শুধুমাত্র যে সেটা একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ তা না, এর অন্যান্য এফেক্টগুলোও রয়েছে। যেমন তাহলে আমি রিউমাটিক আর্থ্রাইটিসের রিজনটা আমি বললাম, যেটা বিজ্ঞানগতভাবে ধারণা করা হয় যে এই কারণের জন্য হয়। এবার যদি রিউমাটিক আর্থ্রাইটিসের আমি এফেক্টে আসি, মানে এর ফলে আমাদের ক্ষতিটা কী হচ্ছে, ক্ষতির পার্সপেক্টিভটা অনেকটা ব্রড পার্সপেক্টিভে হয়। যেমন সরাসরি যে ক্ষতিগুলো হয়, সেটার অন্যতমগুলো হচ্ছে যে জয়েন্টে পেনটা হচ্ছে, সেই জয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার খুব ব্যথা করবে, জয়েন্টটা ফুলে যাবে, ওই জয়েন্টের নিচের দিকে কোনো স্পট ক্রিয়েট হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যেহেতু আপনার জয়েন্টের পেনটা বেশি হওয়ার কারণের জন্যে আপনি হাতটা বেশি করে যে জয়েন্টগুলোতে আপনার পেনটা হচ্ছে, সেই জয়েন্টগুলোকে যেহেতু আপনি মুভ বা ঘোরাতে পারছেন না, সেই কারণের জন্য আপনি সেই রিলেটেড অঙ্গটাকে নিয়ে আপনি দ্রুত মোবিলিটি করতে পারবেন না। এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যেমন ধরুন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, যেমন ধূমপান কিন্তু রিউমাটিক আর্থ্রাইটিসকে ট্রিগার করে, মানে হচ্ছে গিয়ে বাড়ায়। যদিও প্রথমে বলেছি মহিলাদের ক্ষেত্রে রিউমাটিক আর্থ্রাইটিসটা বেশি হয়, মহিলারা তো সাধারণত ধূমপান করে না, কিন্তু প্যাসিভ স্মোকিংও একটা ইফেক্ট থাকে, যে সেই জিনিসটা তাদের কাছে সেই ধোয়ার কারণে সেই সান্নিধ্যে আসার ফলে, ধরুন কেউ স্মোকিং করছে, সেই যে ধোঁয়াটা সে বার করছে, সেটা সান্নিধ্যে আসার ফলে তার এটা এফেক্ট করতে পারে। এবার হচ্ছে গিয়ে রিউমাটিক আর্থ্রাইটিসে স্মোকিংয়ের কারণটা বললাম, এছাড়া জেনেটিক্যাল কিছু কারণ রয়েছে, ঠিক আছে, জেনেটিক্যাল কারণেও রিউমাটিক আর্থ্রাইটিস হতে পারে। এছাড়া যদি এবার আমি এর এফেক্টে চলে আসি, তাহলে রিউমাটিক আর্থ্রাইটিসের ফলে কী কী জিনিস হতে পারে। ওই যে প্রথমে বললাম যে জয়েন্টে পেনটা হচ্ছে, সেই জয়েন্টটা ফুলে যেতে পারে, স্ফীত হতে পারে, তার নিচের মধ্যে স্পট দেখা দিতে পারে। এছাড়া কী হতে পারে, ধরুন মহিলাদের হরমোনাল চেঞ্জ হতে পারে, যেটা মহিলাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে মহিলাদের শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস ঘটে ডিউরিং প্রেগনেন্সি বা অন্যান্য সময়। তৃতীয় কথা হচ্ছে আপনার স্থূলতা
বৃদ্ধিটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে এর কারণে স্থূলতা বৃদ্ধির কারণেও এটা হচ্ছে। আর একটা এফেক্ট কী করে না, আপনার রক্তনালীর ওপরে এফেক্ট ফেলে, হার্ট স্ট্রোকের ক্ষেত্রে প্রবণতা বাড়ায়, লাংয়ের ক্ষেত্রে লাং ব্রিথিংয়ের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস বা ইন্সপিরেশনের ক্ষেত্রেও সমস্যা ক্রিয়েট করতে পারে। সুতরাং রিউমাটিক আর্থ্রাইটিসের এফেক্টটা কিন্তু অনেক বড় পার্সপেক্টিভে হয়, শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না। এবং রিউমাটিক আর্থ্রাইটিসের পেশেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে কী হয়, ডাক্তারবাবুরা যেমন ওষুধ দেন, তার সঙ্গে সঙ্গে এখানে ওষুধটা হচ্ছে মেন, এখানে সেকেন্ডারিটা হচ্ছে ব্যায়াম। যেমন অর্থো আর্থ্রাইটিসের ক্ষেত্রে কী হয়, ব্যায়ামটাই হচ্ছে অ্যাকচুয়াল ওষুধ, ঠিক আছে। তো রিউমাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি মেডিসিন তো একটা ফ্যাক্টর কাজই করে, তার সঙ্গে ব্যায়ামটাকেও রাখতে হয় অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস। ডক্টর আপনাকে যেভাবে অ্যাডভাইস দেবে আপনি সেই অনুযায়ী মেডিসিন খাবেন এবং এক্সারসাইজ করবেন। তাহলে ওভারঅল রিউমাটিক আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার সংক্ষেপে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, একটু কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে থাকলে এটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আশা করি 8 থেকে 80 সবাইকে সবার মতো করে বোঝাবার জন্যে ভিডিওটা উপস্থাপনা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা হাই সেকেন্ডারিতে বন ফিজিওলজি পড়বেন তাদের ক্ষেত্রে একটু উপকারে আসবে, মেডিকেল স্টুডেন্টের জন্য আসবেই। তবে আজকে ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করবেন, এবং পরবর্তী দিনে অন্য একটি সময় উপযোগী ভিডিও 8 থেকে 80 জন্য নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সামনের দিনে আরও ভালো একটা ভিডিও নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ করলাম। আপাতত এখানেই রাখলাম। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে।